ওপার বাংলায় এই যে বিশৃঙ্খলা চলছে, সাধারণ মানুষের একটি সম্প্রদায়ের ওপর যেভাবে মৌলবাদী হানা হচ্ছে, নির্বিচারে সেই সমস্ত কাণ্ড ঘটে যাওয়ার পরেও ইউনূস প্রশাসন যখন মুখ বন্ধ করে বসে রয়েছে, তখন ভারতবাসী হিসাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনারা কি মনে করেন যে ওপার বাংলাকে যোগ্য জবাব দেওয়াটা কতটা এই মুহূর্তে প্রয়োজন? এবং আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে থাকবে যে কোন উপায়ে ওপার বাংলার মানুষদের যোগ্য জবাব দেওয়া যায়? এই দুটি প্রশ্ন আপনাদের কাছে থাকলেও আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব যে ভারতবর্ষ কেন এখনো পর্যন্ত কড়া স্টেটমেন্ট নেওয়া ছাড়া আর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাহলে কি কোথাও বাধো ঠেকছে? কোথাও কি ভারত যতটা মজবুত দেখায় ততটা কি মজবুত নয়? এই তথ্যই আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, ইউটিউবের গাইডলাইনের কারণে বেশ সমস্যায় পড়েছি। যে খবরগুলো আপনাদের সামনে আনবো বলে প্রত্যেকদিন ঠিক করছি, পর্বগুলো বানানোর পরেও হঠাৎ করে বিভিন্ন রকমের গাইডলাইন ইস্যুর জন্য সেগুলো পাবলিশ করতে পারছি না, এবং ইউটিউব সেগুলোকে ম্যানুয়ালি ভেরিফাই করে 7 দিন সময় লাগছে সেই খবরটি ঠিক কিনা বা খবরটি পাবলিশ যোগ্য কিনা, তারপরেই কিন্তু আমি পাবলিশ করতে পারছি। অর্থাৎ 7 দিন পেরিয়ে যাওয়ার পর যদি একটি খবর পাবলিশ করতে হয়, সেই খবরের রেলিভেন্সিটা এই জন্য একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি ওপার বাংলার খবর করতে গিয়ে। তাই কিছু স্ট্র্যাটেজি আমি ঠিক করেছি যে সব শব্দবন্ধ বলবো না, কিছু শব্দবন্ধ এড়িয়ে যাব, যাতে করে ইউটিউবের ওই গাইডলাইনের মধ্যে না পড়তে হয়। এবং বিভিন্ন রকমের ভিডিও ও ছবি যেগুলো সত্যি সত্যি আপনাদের দেখানোটা এই কারণেই প্রয়োজন যে ওপার বাংলায় ইউনূস প্রশাসন কিভাবে নিশ্চুপ হয়ে বসে রয়েছে কত অনৈতিক কাণ্ডের পর, কিন্তু আমি চাইলেও আপনাদের সামনে দেখাতে পারছি না। তার কারণ হচ্ছে ইউটিউবের ভুল গাইডলাইন। তবে যেটুকু বলার আপনাদের সামনে চেষ্টা করব, আপনাদের ছবি দেখাতে পারবো না। ওপার বাংলার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন কিংবা টডলার একেবারেই বাচ্চাদের স্কুলে বলুন, সেখানে ভারতের পতাকার ওপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে। ভারতকে অপমান করার জন্য যতটা নিচে নামা যায় এই মুহূর্তে তারা সেটা করছে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে সম্প্রদায় বাস করে, ভারতবর্ষে অপর আরো একটি সম্প্রদায় সেখানে সংখ্যাগুরু। এই রাগে থেকেই মূলত বাংলাদেশের মৌলবাদীদের এই রকম কিছু আচরণ। তাহলে কি বাংলাদেশকে যোগ্য জবাব দেওয়া যায় না কোনোভাবেই? দেখুন, আপনাদের সামনে আমি দুটি ঘটনা দেখাবো। ইতিমধ্যেই বাংলাদেশকে যোগ্য জবাব দিতে শুরু করেছে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন বলুন কিংবা ইন্ডিভিজুয়াল পশ্চিমবঙ্গের কেউ কেউ। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর অশোক কান্ডারি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি কোনো বাংলাদেশি মৌলবাদীদের চিকিৎসা করব না। কি লিখেছেন তিনি? আমি ডক্টর অশোক কান্ডারি বাংলাদেশ থেকে আগত কোনো রুগী আমি দেখব না, কোনো চিকিৎসা পরিষেবা আমি দেব না। যারা ভারতের জাতীয় পতাকা অবমাননা করে এবং হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করে, তাদের আমি চিকিৎসা করব না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অশোক কান্ডারি। এটা গেল প্রথম ঘটনা। দ্বিতীয় আরো একটা আপনাদের সামনে দেখায়। আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ। ভারতের চিকিৎসায় সুস্থ থেকে ভারতের জাতীয় পতাকার অবমাননা এটা হতে পারে না। এটা লিখছে JN রয় হাসপাতাল, মানিকতলা। অর্থাৎ পরিষ্কারভাবে যে বক্তব্যটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সমাজ থেকে দেওয়া হচ্ছে, সেটা ভারতে এসে চিকিৎসা করাবেন। আপনাদের দেশের এমনই চিকিৎসা ব্যবস্থার হাল যে সেখানে ন্যূনতম চিকিৎসার পরিষেবা ব্যবস্থা নেই। আপনারা ভারতের ওপর নির্ভর করেন নিজেদের জীবন এবং পরিবারের জীবন বাঁচাতে, অথচ সুস্থ হয়ে ফিরে যাওয়ার পরই বাংলাদেশে ফিরে গেলেই সেই ভারতকেই গালিগালাজ করেন। এই ধরনের বিকৃত মানসিকতার পরিচয় শুধুমাত্রই ওপার বাংলাতে পাওয়া যায় এমনটা নয়। আমাদের আশপাশে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, সেখানেও এই ধরনের বিকৃত মানসিকতার প্রচুর মানুষ পাবেন। তার মূল কারণ আপনারা জানেন, মূল কারণ হচ্ছে মৌলবাদীর হাতে চলে গিয়েছে সেখানকার প্রশাসন। যাই হোক, তবে একটি দেশের সবাই মৌলবাদী এমন তো নয়। হ্যাঁ, সংখ্যাটা তাদেরই বেশি, কিন্তু তাদের বিবেক বুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষ এখনো বসবাস করেন, তারা নীরব এবং নিশ্চুপ হয়ে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং কেউ কেউ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, কেউ কেউ আবার নিজেদের মতো করে প্রতিবাদ করছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইন্ডিভিজুয়াল পার্সন বা হাসপাতাল যে সিদ্ধান্ত বা পরিকল্পনাটি নিয়েছে, এই পরিকল্পনাটুকুই যদি করা হয়, তাহলে ওপার বাংলার যে সমস্ত মানুষরা রয়েছে তারা দুদিনের মধ্যে ঠান্ডা হয়ে যেতে পারে। আসুন আপনাদের একটা ভিডিও দেখাবো। এই JN রয় হাসপাতালের একজন ডক্টর তিনি কি বলছেন এটা আপনারা শুনুন, আর এটাকে আপনারা সমর্থন করছেন কিনা সেটাও লিখে জানাবেন। শুনুন। আমি শুভ্রাংশু ভক্ত, JN রায় হসপিটালের পক্ষ থেকে
আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমার এই দু একটা কাজ যদি করা যায় তাহলে আমার মনে হয় যে ওপার বাংলায় মশা আকৃতি যে দৈত্য রয়েছে, সেই মশার মতো আকৃতি নিয়ে যারা নিজেদের দৈত্য বলে মনে করছেন, তাদের একটা ছোট টোকা মারা এই মুহূর্তে প্রয়োজন, যেটা ইন্ডিভিজুয়ালি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষ তারা কড়া স্টেটমেন্ট ছাড়া এই মুহূর্তে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কেন বৈদেশিক সম্পর্কের উপর কোনো নিষেধাজ্ঞা লাগাচ্ছেন না, এই প্রশ্নগুলো আপনাদের অনেকের মধ্যেই আসছে এবং অনেকে আপনারা কমেন্টও করছেন। দেখুন, আজকে কতটা সময় পাবো আমি জানি না, তবে খুব সংক্ষেপে যদি আপনাদের সামনে বলি যে দেখুন, এটা তো ঠিকই যে ভারত থেকে এরকম প্রচুর জিনিসের উপর ওপার বাংলার সাধারণ মানুষ নির্ভর করে। এই যেমন সামান্য বলুন ডিম, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি ভারত রপ্তানি করা বন্ধ করে দেয়, কিংবা ধরুন বিদ্যুৎ, এগুলো যদি ভারত বন্ধ করে দেয়, তাহলে ওপার বাংলার 80% অংশে নিভে যাবে এবং নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি এমন একটাই জায়গায় চলে যাবে, এই পাকিস্তানে যেমন হাল হয়ে গিয়েছিল, ওপার বাংলায় সেই হাল হতে একেবারেই 1 মাসও লাগবে না যদি ভারত কোনো ব্যবস্থা নেয়। কিন্তু এদৎ সত্ত্বেও আপনারা মনে করতে পারেন যে ভারত কেন ব্যবস্থা নিচ্ছে না, তাহলে কি নরেন্দ্র মোদী সরকারের কোথাও বাধাবদ্ধ ঠেকছে? দেখুন, কূটনীতিটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বিদেশ নীতিটা অত সহজ বিষয় নয়। আপনারা ভাবতেই, বাংলাদেশকে জব্দ করার সব রকম হাতিয়ার আমাদের কাছে রয়েছে, কিন্তু ধরুন যদি বাংলাদেশকে জব্দ করতে গিয়ে আমরা বা আমাদের সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে ধরুন বললাম যে ঠিক আছে ডিম আমরা পাঠাবো না, কিংবা বললাম যে ঠিক আছে ইলেকট্রিসিটি আমরা বন্ধ করে দিলাম, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ সাময়িক সংকটে পড়বে বটে, কিন্তু এখানে থাবা কে বসাবে জানেন? চীন থাবা বসাবে। তারা কি বলবে? তারা এসে বলবে আমি তোমাদের বিদ্যুৎ দিচ্ছি, তোমাদের আর কিচ্ছু করতে হবে না, এমনকি ভারতের কাছ থেকে যে টাকায় তোমরা বিদ্যুৎ কিনছিলে তার থেকেও কম টাকায় আমরা বিদ্যুৎ তোমাদের দেব। অথবা বলতে পারে যে ভারত থেকে যে টাকায় তোমরা আলু পেঁয়াজ পাচ্ছ তার থেকেও কম টাকায় আমরা সেগুলো তোমাদের সাপ্লাই করব। চীন যদি ঠিক এই সূত্র দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে যায়, তাহলে বিপদটা কার? বিপদ বাংলাদেশের নয়। তার কারণ একটা কথাই রয়েছে, ল্যাংটার নেই বাটপাড়ির ভয়। বাংলাদেশের কিছু ভয়ই নেই, তারা এমনিতেই এক্সপোজড হয়ে বসে রয়েছে, তারা দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রমের একটা দেশে পরিণত হয়ে গিয়েছে, তাহলে তাদের ভয় নেই। এই যে ভ্যাকুমটা তৈরি হবে, এই যে ভারত যদি কোনো কিছু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেটাকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবে যদি চীন ইউটিলাইজ করে ফেলে, তাহলে কি হবে যে চীন আস্তে আস্তে এর পরিবর্তে চীন বলবে আমি তোমাদের বিদ্যুৎ দিচ্ছি, আমি তোমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত খাবার দিচ্ছি, এর পরিবর্তে আমাকে তোমাদের ওই সমস্ত বন্দরগুলো রয়েছে, তোমাদের যে সমুদ্র এলাকা রয়েছে সেটা আমাকে অ্যাক্সেসের অধিকার দিতে হবে। ব্যাস, বাংলাদেশের ইউনূসের সরকার সে তো পাকিস্তানের সরকারের মতোই একেবারে শিরদাঁড়াহীন সরীসৃপ একটা সরকার। তারা এই শর্তে যদি রাজি হয়ে যায়, তাহলে বিপদটা কার? ওই একেবারে ঘরের পাশ থেকে চীন যদি ভারতের ওপর নজরদারি করতে শুরু করে একবার, তাহলে ভারতের জন্য এটা কিন্তু একটা বড় বিপদ অপেক্ষা করছে। সেই কারণেই যারা মনে করছেন যে ভারত তো চাইলেই কালকেই বাংলাদেশকে বিপদে ফেলতে পারে, হ্যাঁ সেটা সত্যি, কিন্তু বাংলাদেশকে ভারত বিপদে ফেললে অন্যান্য রাষ্ট্রশক্তি তাতে নাক গলিয়ে কার্যত সেটা ভারতের উপরই চাপ বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হতে পারে। সেই কারণেই বিদেশ নীতি যারা নেন না, তারা আমার আপনার মতো ওই সাধারণ মানুষ নন। যে বুদ্ধিটা আমাদের আছে, এই আমরা হাওয়ায় যে বড় বড় কথা বলে দিচ্ছি, সেই বুদ্ধিটা তো তাদের আছেই, বরঞ্চ তাদের আরো অনেক বেশি বুদ্ধি রয়েছে। কখন কি করলে কোন দাবার চালটা নিলে একুলো ভাঙবে না আর ওকুলেও প্রবলেম হবে না। তাই সেই কারণেই বোধহয় ভারত এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতি নিয়েই চলছে। দেখুন, আমার একটা কথা আপনারা মিলিয়ে দেখে নেবেন যে এই বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ার জন্য কারুর ইন্টারভেনের দরকার নেই। বাংলাদেশের অবস্থা খারাপ করে দেওয়ার জন্য ভারতের কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু 5 থেকে 6টি বছর অপেক্ষা করুন,
বাংলাদেশের কি করুণ পরিস্থিতি হতে চলেছে একেবারে এপার বাংলা থেকে সেটা পর্যবেক্ষণ করতে পারবেন স্বচক্ষে। আমার কথাটা আজকে লিখে রেখে দিন কোনো ডায়েরির পাতায়। 5 থেকে 6 বছর, আমি এক্স্যাক্টলি সময়টা বলতে পারবো না, আমি বলছি মিডিয়াম টার্ম পর্যন্ত একটু অপেক্ষা করে দেখুন। ওপার বাংলার মানুষের চোখের জলটা কিভাবে বেরোতে শুরু করে তার জন্য একটু প্রতীক্ষায় থাকুন। তার কারণ সামরিকভাবে বাংলাদেশকে পরাস্ত করা ভারতের কাছে একটা মশা মারার মতো সমান। একটা মশা মারতে যতটা সাধারণ মানুষকে বেগ পেতে হয়, ঠিক বাংলাদেশকে সামরিকভাবে পরাস্ত করতে গেলে ভারতকে অতটাই বেগ দিতে হবে। কাজে সেটা কোনো বড় কথা নয়। দ্বিতীয় কথা আপনাদের বললাম যে সামরিক অস্ত্র প্রয়োগ ছাড়াই বাংলাদেশকে পরাস্ত করার প্রচুর ব্যবস্থা রয়েছে ভারতের হাতে। যে কোনো জিনিসে বিদ্যুৎ বন্ধ করে দিলে কিংবা জল বন্ধ করে দিলেই ওপার বাংলার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সেটাও হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলে, ওই যে বললাম অন্যান্য রাষ্ট্র এর মধ্যে দিয়ে কিন্তু ঢুকে যাওয়ার প্রবেশপত্র পেয়ে যেতে পারে। তাদের মূল লক্ষ্য ভারতবর্ষ। তারাও জানে যে বাংলাদেশ থেকে তাদের কিছু পাওয়ার নেই, তাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া। তো সেই সুযোগটা কিন্তু ভারত দিতে চাইছে না। আর বাংলাদেশকে শায়েস্তা করার জন্য বাংলাদেশ নিজেই যথেষ্ট। শুধু 5 থেকে 7 বছর অপেক্ষা করে দেখুন। কেন আপনাদের এবার খুব সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। দেখুন, কিছুদিন আগেই জিডিপির একটা তথ্য হাতে এসেছে। কি সেই তথ্য? না, আপনারা খবরটা দেখতে পাচ্ছেন। জিডিপি বৃদ্ধির হার আরো কমে 5.4%, 2.5 বছরে সর্বনিম্ন। ভারত তবুও চীনের আগে, পয়লা নম্বরে। আপনাদের এইখান থেকে কিছু তথ্য দিই, তারপরে আপনারা বুঝতে পারবেন আমার বক্তব্যের সত্যতা। ভারতের জিডিপি যে নিম্নগামী হবে তার পূর্বাভাস আগেই ছিল, কিন্তু 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জুলাই থেকে সেপ্টেম্বরের জিডিপি যে অধোগতির নজির গড়বে তার আঁচ দিতে পারেনি কোনো সমীক্ষক সংস্থা পর্যন্ত। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের প্রকাশিত তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ভারতের জিডিপি হার বৃদ্ধি পেয়েছে মাত্র 5.4%, যা গত 2.5 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ করোনার পর এটাই সব থেকে কম বৃদ্ধি। এবং এই 1 বছর আগে 2023-24 সালের ত্রৈমাসিকের বৃদ্ধির হার যেখানে ছিল 8.1%, সেখানে এবারে সেই হার 5.4% নেমে পৌঁছে গিয়েছে। এই ছোট্ট একটা তথ্য আপনাদের দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ভারতের অর্থনীতি আপনারা ভাববেন যে কতটা ডাউন হয়েছে, কিন্তু আপনাদের যে তথ্যটা দেব, গোটা বিশ্বের মধ্যে সমস্ত দেশের মধ্যে এইটাই সব থেকে বড় জিডিপি বৃদ্ধি। অর্থাৎ ভারতের জিডিপি বৃদ্ধির হার যে 5.4%, এটাই গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে কোনো দেশের। এমনকি চীনের অর্থনীতির বৃদ্ধি এর থেকে কম। তাহলে বুঝতেই পারছেন, এই তথ্যটাই বলে দিচ্ছে যে বিশ্বজুড়ে একটা আর্থিক মন্দা চলছে। তার বিভিন্ন কারণ রয়েছে। এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 2 বছর ধরে চলছে, কিংবা ধরুন গাজা প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধ চলেই যাচ্ছে, এছাড়াও ধরুন ইরান লেবানন, এই সমস্ত প্রচুর রাষ্ট্র কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ছে। তাই একের পর এক রাষ্ট্রগুলো দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছে যাচ্ছে। যে সমস্ত দেশে এই মুহূর্তে যুদ্ধ চলছে সেই দেশগুলোই কেউ কেউ তেল রপ্তানি করে, কিংবা সেই দেশগুলো থেকে গম রপ্তানি হয়। তাই যেহেতু যুদ্ধ চলছে, এই সমস্ত রপ্তানি আটকে যাওয়ায় প্রত্যেকটি দেশকে বেশি টাকা দিয়ে অন্য দেশের কাছ থেকে তেল কিনতে বাধ্য হচ্ছে। সেই কারণেই অর্থনীতির এই অবনতি দেখছেন, এবং এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এতটা মূল্য বৃদ্ধি আপনারা চোখে পড়ছেন। বাজারে যখন যাচ্ছেন তখন প্রত্যেকটা জিনিস কিনতে কত টাকা আপনাদের বেরুচ্ছে সেটা দেখলেই বুঝতে পারছেন। তার মূল কারণ হচ্ছে গোটা বিশ্ব এই মুহূর্তে আনস্টেবল হয়ে রয়েছে। এবং ভারতের গতি যদি 5.4% হয়, চীনের অর্থনীতির গতি যদি তার থেকে নিচে থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতির গতিটা ঠিক কোন জায়গায় একবার ভেবে দেখবেন। যে কোনো দিন দেউলিয়া ঘোষণা হয়ে যাবে। ঠিক যেমন শ্রীলঙ্কার পরিস্থিতি আপনারা দেখেছেন, কিছুদিন আগে পাকিস্তানেরও পরিস্থিতি দেখেছেন, যেখানে হয়তো একটা ডিম 150 টাকা করে পাকিস্তানকে কিনতে হতো, কিংবা 1 কেজি আটার হয়তো দাম ছিল 800 টাকা। এরকম যখন পরিস্থিতি, হাহাকার খাবারের জন্য, এই পরিস্থিতিটাই হতে চলেছে বাংলাদেশে আগামী কয়েক বছরের মধ্যেই, সেটা লক্ষ্য করবেন। তাই এবার আপনারা ভেবে বলুন যে ভারতের এই মুহূর্তে বাংলাদেশকে বা মশার মতো একটা দেশকে মারার জন্য সামরিক শক্তি ব্যবহার করে অন্যান্য দেশের কুনজরে পড়া উচিত, কূটনীতি এবং বৈদেশিক শক্তির চাপ বা বৃদ্ধি হবে সেটাকে ভারতের মেনে নেওয়া উচিত, নাকি সময়ের অপেক্ষা করা উচিত যে একটা দুর্বলের গায়ে হাত দিয়ে নিজের নাম গন্ধ করব না, যে নিজেই ধ্বংস হতে চলেছে, যে নিজেই এইভাবে অর্থনীতির গভীরে ঢুকে পড়তে চলেছে,
তাকে হঠাৎ করে আমি আঘাত করে সেই দায় নিতে যাব কেন? তাহলে তো গোটা বিশ্ব বলবে বাংলাদেশের এই পরিণতির জন্য ভারত দায়ী। এই দায়ভার ভারত নিতে যাবে কেন? যে দেশটায় এমনিতেই ডুবতে চলেছে, তো তাকে মরার ওপর খাড়ার ঘা দিয়ে আরো একটু হয়তো তাড়াতাড়ি ডুবিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তার খেসারত তো ভারতকেও দিতে হবে। তো সেই ক্ষেত্রেই ভারতের বৈদেশিক নীতি কিন্তু অনেকটা ভেবেচিন্তে স্থির করা হচ্ছে যে বাংলাদেশের ওপর কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এমনকি নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ মন্ত্রকরা তারা বিভিন্ন হুঁশিয়ারি বার্তা ইতিমধ্যে দিয়ে রেখেছেন। কিন্তু কোন সিদ্ধান্ত নিলে ভারতের কোনো প্রবলেম হবে না অথচ প্রবলেমে পড়বে ওপার বাংলা, সেই বেস্ট ওয়েটাই এই মুহূর্তে খুঁজছে। তাই দুর্বলকে মেরে কোনো লাভ রয়েছে? যারা এমনি মৃত্যু পথযাত্রী তাদেরকে মেরে নিজেদের খুনের দায়টা ভারত নিতে যাবে অহেতুক কেন বলুন তো? সেই কারণেই আপনাদের বললাম, এই যে ডাক্তাররা প্রথমে যেগুলো দেখালাম, যে ইন্ডিভিজুয়ালি যারা বলছেন যে ভারতে আসলে আমরা তাদের ট্রিটমেন্ট দেব না, এইটাই যদি ছড়িয়ে পড়ে না, তাহলে তাদের হাল খারাপ হয়ে যাবে, তাহলেই তারা হালে পানি পাবে না। এইটুকু যদি কেউ সাপোর্ট পশ্চিমবঙ্গ থেকে দিতে পারে, সমস্ত হাসপাতালগুলো যদি টাকার লোভ না করে যদি এই কাজটুকুই করতে পারে, ভারতবর্ষকে কিছু করার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোই ওপার বাংলাকে অচল করে দিতে পারে। তো কি বলবেন বন্ধুরা? আপনাদের কি আমি বোঝাতে পারলাম যে কেন ভারত কঠোর অবস্থান নিচ্ছেন না? নিলে কি ভারতের লাভ হবে না ক্ষতি হবে, সেটা কি আপনাদের সামনে বোঝানোর যে চেষ্টা করলাম সেটা কি সফল হলাম কিনা? আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করলাম।